ছোট ফুপু বিধবা হয়ে যখন তার 4 বছরের মেয়েকে নিয়ে বাবার বাসায় এসে উঠল, আমার মা বিষয়টা ভালোভাবে নিলেন না। ছোট ফুপুর বছর 5 আগে পালিয়ে বিয়ে করেছিল। পরিবারের মুখে চুলকানি মেখে সব সম্পর্ক ছিন্ন করে গিয়েছিল। এতগুলো বছর কেউ বিয়েটা মেনে নেয়নি। যে লোকটাকে ফুপু বিয়ে করেছিল তার নাম মনির খান, রাজমিস্ত্রির কাজ করত। এই তো কয়েক বছর আগের কথা। জ্যৈষ্ঠ মাসে খা খা রোদ্দুর। আমার দাদুর সংসার তখন নতুন ঘর উঠছে, ইট সিমেন্টের বাধাই করা পাকা ঘর। 20-25 জন লোক প্রতিদিন কাজ করে। তাদের মধ্যে মনির খান ছিল। সে রোজ কাজ করতে আসতো। আমার এখনো একটু একটু মনে আছে। মনির নামে লোকটা অনেক ভালো গান গাইতো। গায়ক মনির খানের মতোই মাতাল করা সুর। ছাদের রড বাঁধতে বাঁধতে গলা ছেড়ে গাইতো। 36/25 সতীশ চন্দ্র লেন। পরিচিত জন যারা তারা হয়তো চিনবেনি। মীর সাহেবের বাড়ি বললেই এলাকার লোক ডাকতো। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকতো। কলেজ যাবার পথে আমি দেখতাম, শুধু চেয়ে হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল ডাক। সেই সূচনা। হাই অঞ্জনা, সেই অঞ্জনা। মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক, তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। কণ্ঠে যে কি মায়া! যাবতীয় দুঃখ যেন কণ্ঠে জড়ো হয়েছে। তার সুরের মূর্ছনায় যে কেউ পাগল হয়ে যাবে। আমার কলেজ পড়ুয়া ফুপুও পাগল হয়েছিল। ওই সময় রোজ কলেজ ফাঁকি দিয়ে সে বাড়ি চলে আসতো। বাগানের ঘন ঝোপের আড়ালে গিয়ে গান শুনতো আর লাজুক লাজুক হাসতো। আমি এত কিছু জানি কারণ আমি সারাক্ষণ ফুপুর সাথে সাথেই থাকতাম। তার আর আমার বয়সের পার্থক্য 3 বছর 8 মাস। মায়ের মুখে শুনেছি, তিনি যখন এ বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলেন, ফুপুর বয়স তখন 7 মাস। শেষ বয়সে দাদির কোল জুড়ে তার অনাকাঙ্ক্ষিত আগমন। লজ্জায় দাদি মুখ দেখাতে পারত না। দাদির অবস্থা তখন নাজুক। এক মেয়েকে বিয়ে দিয়েছেন, বড় ছেলেকে বিয়ে করিয়ে ঘরে বউ এনেছেন। ইতিমধ্যে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আবার ছোট ছেলের জন্য মেয়ে দেখছেন। এর মধ্যে তার এই অবস্থা। লজ্জা পাওয়ার কথা। দাদি তখনকার অবস্থা ভেবে আমার খানিক লজ্জা হয়। যদিও সব লজ্জা ভুলে তারা ছোট ফুপুকে বড় করেছেন, আদর মমতা দিয়ে মানুষ করেছেন। কিন্তু ফাল্গুন মাসের এক ভোরবেলা ফুপু তার সব আদর ভালোবাসা জলাঞ্জলি দিয়ে একজনের সাথে পালিয়ে যায়। রক্ষণশীল পরিবার আমাদের। মেয়েদের খোলামেলা ভাবে বাহিরে বের হওয়া কঠিন। অনেক অংশে বলা যায় কঠোর নিষেধাজ্ঞাও ছিল। ছেলেদের সাথে কথা বলা তো দূরে থাক, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো যেন ভুল ছিল। স্কুল কলেজে কেউ না কেউ আনা নেওয়া করত। একা কখনো বাসায় বাহিরে যাওয়া হয়েছে কিনা আমার ঠিক মনে পড়ে না। সেই অবস্থায় মনির খানের জন্য আমার ফুপু পাগল হয়ে গেল। রাতের বেলা দুইজন একসাথে ঘুমাতাম। রাত্রি ভর ফুপু গল্প করে যেত, চোখ মুখের ছটফটানি নিয়ে বলতো, মানুষটার এত ভালো গান গায় তরু, শুনলে কেমন ঘোর লাগে, অন্যরকম অনুভূতি হয়। আমি বোধহয় ওনাকে ভালোবেসে ফেলেছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। ভালোবাসির বিষয়টা ঠিক বুঝে উঠতে পারতাম না তখন। আমার ক্লাসের মেয়ে প্রায়ই চিঠিপত্র পায়। টিফিনের ফাঁকে সবাই গোল হয়ে সে চিঠি পড়ে। আমি যেতে রাজি না হলেও রুমকি ছাড়ে না, জোর করে সাথে নিয়ে যায়। মেয়েদের টয়লেটের পেছনের দিকে ফাঁকা মতো জায়গা আছে, সবাই গিয়ে ওইখানেই বসি। মৌসুমি চিঠি বের করে আওয়াজ করে পড়া শুরু করে। নিষিদ্ধ সব কথা লেখা থাকে সে চিঠিতে। চুমুটুমুর কথা শুনতেই আমার মুখ লাল হয়ে ওঠে। লজ্জায় দুকান গরম হয়ে যায়। আমি ছুটে পালিয়ে আসার চেষ্টা করি। রুমকি তখন মজা করে বলে,
এত লজ্জা পাচ্ছিস কেন তরু? মনে হচ্ছে চিঠিটা তানিয়াকে না তোকে লিখেছে। তানিয়া তখন ফোড়ন কেটে বলে, ঠিকই তো, চিঠিতে আমাকে লিখেছে। তোর এমন মুখ লাল হয়েছে কেন? তোকে কখনো কেউ এমন চিঠি লেখেনি? সবাই একযোগে হেসে ওঠে। না, লেখেনি, এমন চিঠি কেউ কোনোদিন আমাকে লেখেনি। বনেদি পরিবার আমাদের, দাদুর নাম ডাক চারপাশে। এই গ্রামে থেকে বড় চাচাই প্রথম ডাক্তার হিসেবে নাম পেয়েছিলেন। সেই কিনা বড় মস্ত ডাক্তার, সবাই তাকে সমীহ করে। বড় চাচা তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে শহরে থাকেন, সবাই তাকে খুব সমীহ করেন। সেখানে গাড়ি বাড়ি সহ সব করেছেন। মাঝে মাঝে তারা গ্রামে আসেন। চাচা তখন গ্রামের মানুষদের বিনা পয়সা চিকিৎসা দেন। তাছাড়া আমার বাবা নালন্দ রয়ের হাই স্কুলের হেড টিচার, সবাই এক নামে চিনে তাকে। এই গ্রামের সব ছেলে ছোকরা বাবার ছাত্র। আমার পত্র করে চিঠি দিবে এমন ছেলে এই গ্রামে নেই। এই যে আজ পর্যন্ত কোনো ছেলে আমার প্রেমে নিবেদন করেনি, চুল কখনো বনফুল গুজে দেয়নি, কখনো চিঠি দেয়নি, এসব নিয়ে বান্ধবীরা মজা করে। ওদের কথা হেসে উড়িয়ে দিলেও মাঝে মাঝে মন খারাপ হয়, কেমন যেন দুঃখ দুঃখ অনুভূতি হয়। পরিবারে এই সব শাসন মানতে ইচ্ছে করে না, অবাধ্য হতে ইচ্ছে করে। আবার কখনো কখনো ওইসব চিঠির কথা মনে পড়ে। মৌসুমীকে একবার এক ছেলে লিখেছিল, তোমার গোলাপি পাপড়ির ন্যায় ঠোঁটের শত শত চুমু। এই কথাটা আমার যতবার মনে পড়ে লজ্জায় রক্তিম হয়ে যায়, বুক ধরফর করে। কল্পনায় দেখি নিশুতি রাত, চারপাশে আদুরে মোহনীয়। আমি ঘুমানোর ভান করে শুয়ে আছি। হঠাৎ কেউ একজন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, তোমার গোলাপি ঠোঁটে শত শত চুমু। হঠাৎ ফুপু কোনোই দিয়ে ধাক্কা দেয়, আমার ঘোর কাটে, ভাবনা দূর হয়। জানাল ওপাশ জারুল গাছ, খোলা জানলা দিয়ে জারুল ফুলের গন্ধ ভেসে আসছে। রাত জাগা পাখিরা ডানা ঝাপটাচ্ছে। আমি সচকিত হয়ে বলি, বলো ফুপু, শুনছি। শুনছিস? কিছু বলছিস না কেন? আমি আর কি বলবো? ফুপু যে গায়ক মনির খানকে পছন্দ করে, ভালোবাসে, সেটা অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু এটা যে অসম্ভব। কাত হয়ে ফুপুর দিকে ঘুরি, নরম গলায় বলি, উনি রাজমিস্ত্রি ফুপু, তুমি এইসব ভাবছো কি করে? আমার চিরকালের শান্ত ফুপু রেগে যায়, বলে, তো যারা রাজমিস্ত্রি কাজ করে ওরা কি মানুষ না? কিন্তু এসব কখনো সম্ভব বলো? বড় ফুপা নাম করা ইঞ্জিনিয়ার, ফুপুকে নিয়ে বিদেশে থাকেন, সেখানে ফুপুকে রাজনাতনি পর্ত করে রেখেছেন। আর তুমি একটা রাজমিস্ত্রির জন্য পাগল হয়ে যাচ্ছ? রাজধানী করে রাখার জন্য কি সবাইকে বিদেশে যেতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? রেগে যাচ্ছে কেন? শান্ত হও। ফুপু দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত হয়। এক সময় হতাশা নিয়ে বলে, তোকে আমি বুদ্ধিমান মনে করেছিলাম তরু, কিন্তু তুই তো বোকা, মহা বোকা। ভালোবাসা এত ভেবেচিন্তে হয়, হুট করে হয়ে যায়। তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। লোকটা যে পড়াশোনায় কিছুই জানে না ফুপু। জানে, ও ক্লাস 8 পাস করেছে, হঠাৎ বাবা মারা যাওয়ায় পরিবারের হাল ধরতে হয়েছে, আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। ও আমাকে নানাভাবে মানানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, আমি বুঝি আবার যেন বুঝি না। ফুপু এক সময় কাছে ঘেঁষে এসে লাজুক গলায় বলে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে কুড়ে ঘরের থেকেও রাজপ্রাসাদের গড়ে তোলা যায় রে পাগলি। আমি ছোট মানুষ, ফুপুর কথার পিঠে আর কথা খুঁজে পাই না, শুধু জানি এটা অসম্ভব। দাদু আর আমার বাবা জানতে পারলে ফুপুকে কেটে ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিবে। তারা অবশ্য জানতে পারলেন না। ঘরের তখন একতলা কাজ শেষ হয়েছে, 2 তলার কাজ হবে শুরু। একদিন ঝোপের আড়ালে ফুপু লোকটার সাথে নাম্বারের আদান প্রদান করলো। আমি দূর থেকে তাদের পাহারা দিলাম, কেউ যেন না দেখে। আমরা সফল হলাম, কেউ দেখলো না, জানলো না। সবার চোখ ফাঁকি দিল। ফুপু প্রেম শুরু করলো।
রোজ রাত্রে সে মনির খানের সাথে কথা বলতে লাগলো। পুরনো একটা বাটন ফোন জোগাড়, সেটা দিয়ে কথা হতো তাদের। মাঝে মাঝে ফুপুর রাত জেগে চিঠি লিখতো। কি লিখতো অজানা। আমি ঘুম ঘুম চোখে দেখতাম ফুপু কাগজে লিখছে আর ঠোঁটে টিপ হাসছে। টেবিল ল্যাম্পের লাল আলোয় ওই সময় তাকে অদ্ভুত সুন্দর দেখাতো। এভাবে কয়েক মাস কেটে গেল। 2 তলার কাজ প্রায় শেষ দিকে। কিছুদিনের মধ্যে জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাব। এমন সময় এক দুপুরবেলা ফুপু ধরা পড়ে গেল, তাও আবার দাদুর কাছে। পুকুর পাড় ঘেঁষে খড় গাদা করে রাখা তার আড়ালে ফুপু লোকটার সাথে দেখা করতে গিয়েছিল। মনির খান কি যেন ছেলে কথা বলছিল আর ফুপু খিলখিল করে হাসছিল। দূর থেকে তাকে আর ফুপুকে একসাথে দেখে ফেললো দাদু, আর সব বুঝে গেল। আমি স্কুল থেকে ফিরে শুনলাম আমাদের বাড়ির কাজের বুয়া টুকুর মা আমাকে সব বলল। ফুপুকে নাকি দাদু অনেক বকাঝকা করেছে, চড়চাপ্পারও মেরেছে, ঘরে তালাবদ্ধ করে রেখেছেন। শুনে আমার কলিজা শুকিয়ে গেল। ছোট ফুপুর ঘরের দরজার কাছে গেলাম। মা টেনে নিয়ে এলো, আর যেতে দিলেন না। রাত্রিবেলা শুনলাম মনির খানকে বেঁধে মারধর করেছে, মারতে মারতে হাত পা ভেঙে দিয়েছে। কে যেন দাদুর হাতে পায়ে জড়িয়ে ধরে লোকটাকে জান ভিক্ষা চেয়েছেন। তখন দাদু তাকে ছেড়ে দিয়েছিলেন। এরপর মনির খানের আর খোঁজ নেই। খোঁজ পাওয়া গেল না অনেক দিন। ফুপু স্বাভাবিক হয়ে গেল। একদিন এই ঘটনার পর থেকে ফুপুর বিয়ের কথাবার্তা শুরু হলো। কয়েক জায়গার খোঁজ নিয়ে বিয়েও ঠিক করে ফেললো। ফাল্গুন মাসের শেষ শুক্রবার বিয়ে। পাত্র ব্যবসায়ী, শিক্ষিত, দেখতে শুনতে ভালো, বাপের বহু বছরের পুরনো ব্যবসা, অনেক ধনী পরিবার তারা। আমাদের বনেদি পরিবারের সাথে খাপে খাপ। সবাই ভীষণ খুশি হলো। দাদুর ভয়ে ফুপু বিয়ে করতে মত দিয়ে দিল, রাজি হয়ে গেল। বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেল। মায়ের সাথে ঘুরে ঘুরে বিয়ে কেনাকাটা করলো। তারপর বিয়ের দিনে ভোরবেলায় পালিয়ে গেল। কেউ কিছুই জানলো না, এমনকি আমিও না। সারা বাড়ি খুঁজে, সারা গ্রাম খুঁজে তাকে আর কোথাও পেলাম না। ফুপুর পালিয়ে যাওয়ার সংবাদ শুনে রাতের বেলা দাদু স্ট্রোক করে মারা গেল। চলবে, পরবর্তী পর্ব শুনতে আমাদের সাথে থাকুন। খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব দিয়ে